এই যে আপনি স্পেন গেলেন, আমাদের যারা বড় বড় শিল্পী আমরা যাদের এ করি, অনেকে হলো শেখাতে চায় না আরেকজনকে, বা নতুন যারা তরুণ যারা শেখাতে চায় না। আপনার ক্ষেত্রে দেখা গেছে জিনিসটা ঠিক উল্টো। না শোনো, এই যে আমাদের কবিতা পড়ি না, ছোটকালে এই এই ধন কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। হ্যাঁ। এইটা কতগুলা আছে ন্যারো মাইন্ডেড, সব যারা তাদের দৃষ্টি একটু ন্যারোতে আছে, এখানে দৃষ্টি থাকলে ওদিকে কোনো দিন যাবে না তাদের, তো ওদিকে গেলে এদিকে থাকবে না। সুতরাং ন্যারো মাইন্ডের এরা কিছু শিখতে গেলে এটা আমার পার্সোনাল একটা টেকনিক, বা এটা পার্সোনাল, এটা দেওয়া যাবে না। মানে যদি শিখে গেলে ও যদি শিখে যায় তাহলে আমি তো ক্লাস দিতাম আর কি স্পেনে মিউজিয়ামে, বছরে 15 দিন গয়া মিউজিয়ামে, ওই গ্রামটা যেতাম। আমি যা এই 40-50 বছর যা আমি নিজে ইনভেস্ট করে বা যা জানি, আমি ওদের পুরোটা অফার করে দিতাম, একদম এভরিথিং। কেন তারপর দেখা গেল আমি যা করতেছি আমি তাই করবো, ওরা যা করবে তাই করতেছে, মানে ভেতরের যেটা তৈরি হয়ে আছে সেটা করতেছে। লাস্টে ওরা যদি বেনিফিট হয়, ইটস ভেরি গুড। আমি তো এটা ইনভেন্ট করি নাই, আমি তো সামহার আমি হ্যাঁ এটা চর্চা হিসাবে আমার একটা স্টাইল তৈরি করতে হয়েছে। তো মানুষে বলে স্কোয়েলা de মনির, স্প্যানিশে স্কোয়েলা মনির স্কুল। দ্যাট মিনস আমি অনেক ওয়ার্কশপ দিয়েছি, আমার একটা টেকনিক ভেরি অ্যাচিংয়ের, ওয়াটার কালারই, এটা মানে খুব কম দেখা গেছে আর কি। তাই সেটা আমি যে ইনভেন্ট করছি তা না, এটা ছিল আগে অন্য ফর্মে ছিল। তো আমি অন্য ফর্মে আমি করে এই অ্যাচিং দেখলে মনে হয় ওয়াটার কালার, কিন্তু অ্যাচিংয়ে কোনো দিন টাচ করা যায় না, রংটা মাল্টিপ্লেট, এইটার টেকনিক্যাল ব্যাপার আর কি। তো ওই হিসাবেই বলে স্কোয়েলা de মনির, স্কোয়েলা স্কুল অফ মনির। ওই যে একজন দেখা যায় তো মনে হয় তো মনিরের কাজের মতো, এটা মার্ক করে দেয় আর কি। দেখো তো কি প্রশ্নটা তোমার ছিল? স্যার ওই যে অনেকে শেখাতে চায় না। হ্যাঁ, না এটা তাদের ভুল, এবং তারা ওইখানেই থাকবে, আর বাইরে যেতে পারবে না। কারণ মাইন্ড আমি জানা এর থেকে আরও যাতে দূরত্বে যায় 1000 টাইম, ওই আশা করাই ভালো। কারণ আমি যা আছি আর 10 নিয়ে বসে থাকি, 10 পাবো নাই, আমি দূরত্বে থাকি। এটা কি আপনার মনে হয় যে কখনো আপনি যদি স্পেন না যেতেন, তাহলে এখন আপনি যে চিন্তা করেন, আপনার চিন্তা ভাবনা হয়তো না হতে পারতো? সেইটাই আমি নিজেও চিন্তা করি। এটা জাস্ট এটা ভেরি বাস্তব একটা কোশ্চেন। এটা আর্গুমেন্টাল ব্যাপার জিনিস আছে। এখন আমরা যেভাবে শিখছি, যে টাইমে ওই সময় আর্ট গ্যালারি ছিল না, আর্ট মেটেরিয়াল ছিল না, আর্ট বই ছিল না, কিচ্ছু না। দ্যাট ইজ আই এম টকিং 60-70 ইয়ার্স ব্যাক। মেটেরিয়াল ছিল না, তো শিল্প, এই যে শিল্পটা তো আসছে এখন আর না, এই যে গুহাযুগ থেকে। গুহাযুগে ওরা এটা ল্যাঙ্গুয়েজ, যেটা ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না, এটা আঁক দেওয়া, পিগমেন্ট ছিল, পাথরে আঁকিয়া গেছে ওরা ইতিহাস, পশু শিকার করতেছে, ভাষাও ছিল, যাই হোক। তো ওই এটা স্পেন যদি আপনি না যেতেন, হ্যাঁ, এখন আমি তো এখান থেকে এটা ডিপেন্ডস অন পার্সোনাল, একটা আর্টিস্টের একটা পার্সোনাল। অনেকে তো বিদেশে যায়, ফিরে আসে, ওখানে থাকতেও পারে না, এস্টাবলিশ দিতে পারে না, এক্সপেন্সিভ, তো ইজি না। কারণ আমরা যা করতেছি আসলে, আমরা আর্ট কলেজে এই রয়্যাল স্কুল অফ আর্টেরই ফর্মুলা নিয়ে আরম্ভ করি কাজ, ওই সিলেবাস নিয়ে এখন চলতেছে। আর আমরা যারা আর্টিস্টরা করতেছি এখন, মডার্ন অ্যাবস্ট্রাক্ট আর্ট, তো ইউরোপিয়ান আর্টের ট্রেমেন্ডাস ইনফ্লুয়েন্স অল ওই আমাদের। একভাবে বলে কপি বলতে হবে, কপি করে তো এটাও আবার আছে যে কপি করা একটা আর চুরি করা। পিকাসো নিজে বলতো যে ব্যাড ওয়ান কপি আর গুড ওয়ান র, মানে ভালো যেগুলো এরা চুরি করে, আর খারাপগুলা এরা কপি করে।
যাই হোক, এই যে এটা তো এই সেঞ্চুরিতে আমরা একটু দেরিতে ইনস্টলেশন আর্ট, তারপরে পারফরমেন্স আর্ট, এই 90-10 বছর মার্শাল দুধচাপ করে গেছে, পেশাবখানা দুলাইছে আমেরিকা মিউজিয়ামে, স্ক্যান্ডাল হয়ে গেছে। কিন্তু এটা অন্যভাবে দেখতেছে এত বছর পর, জিনিসগুলো অ্যাকসেপ্টেন্স হয়েছে। এরপরে আরও কি বেরোয় ওই জন্য একটা স্কলারশিপে যাই, আপনি 9 মাসের জন্য গিয়েছিলেন। আমি না আসে না, তখন তো অসম্ভব যাওয়া। পাকিস্তানিরা ওরা ওই পাবলিসিটি করতে হলে এটা সময় ছিল না। যাই হোক, এটা অ্যাক্সিডেন্টাল যাওয়া। মানুষের ডেস্টিনি অনেক সময় হয় কি, একটা সেকেন্ডের জন্য তোমার হোল লাইফ 180 ডিগ্রি বদলাইতে পারে, যেটা আমার ব্যাপার হয়েছে। আমার এক কলেজ, ওই আর্ট কলেজের প্রফেসর নবী সাহেব, হ্যাঁ, যুদ্ধের আগে বলতো, আমি তো শিক্ষা ঠিক আছে, যাবা নাকি মানুষ স্পেনে ফিরে আসো? আমার হ্যাঁ, আপনি যান না কেন, আমার বলতেছেন। তো আঙুল দিয়ে দেখা দিল, ওই যে খাজা সাহেব একজন আছে, রাষ্ট্রমিস্ত্রির প্রফেসর, 15 বছর যত খালি ফর্মে ফর্ম পূরণ করে। তো আমি এনার্জেটিক 26-23-24 বছর অর্ধেক, তখন তো এগুলো বড় কৃষি ছিল, অনেক পেপার, পুলিশ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এই সার্টিফিকেট, ওই সার্টিফিকেট পাঠাই দিয়েছি। অর্ধেকও কাগজ ছাড়া না, জানি এটা একটা এক্সপিরিয়েন্স। তা 6 মাস পরে আমার আয়সা উপস্থিত, ইনভিটেশন, ইমিডিয়েট টু গো। ওটা তো ইন্টারসেন্স প্রোগ্রাম ছিল। সেটা ছিল পাকিস্তানি, তো আমি দ্য লাস্ট পাকিস্তানি। এরপরে ওই মাসেই ইস্ট পাকিস্তানের সাথে 69-এর অক্টোবরে গেছি। এর আগে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের কোনো কমিউনিকেশন ছিল না, গণঅভ্যুত্থান হলো তারপরে। অ্যাকসেপ্ট গভর্নমেন্ট হাউস, হ্যাঁ। ওদের কমিউনিকেশন ছিল। তো আমার স্কলারশিপটা পাকিস্তান থেকে টিকিট পাইছি, যেহেতু তখন স্যালারি আমাদের যা ছিল ওইটা আপনার মনে হয় 200 টাকা ছিল। 200 থেকে 250 হয়েছিল, যাই হোক। আর ভাড়া ছিল 4000 টাকা। এখন আমি চিন্তা করি 4000 টাকা তো ভালো রেস্টুরেন্টে খাওয়া যায় না গুলশানে। 200 দূরের কথা, 1 মাস বেতন। তো হ্যাঁ, সেই সময় সব কিছুর ভ্যালু ছিল, জায়গা জমি ছিল। ধানমন্ডিতে আমাদের টিচার কিনলো 10 লাখ টাকা, 10,000 দিয়ে কিনলো 1 বিঘা জমি, এই ধানমন্ডিতে। 10 কোটি টাকা। হ্যাঁ, 10 কোটি 20 কোটি পাবা না। যাই হোক, এগুলা অন্য নাম্বার। তো সেটা আর্টিস্ট অনেকে এস্টাবলিশড খুব কম হয়েছে, কারণ লাস্টে দেশে ফিরে আসে। কারণ সেখানেও ওদের সাথে পাল্লা দিয়ে স্প্যানিশ, ফ্রেঞ্চ গভর্নমেন্ট, কিন্তু ফ্রেঞ্চ স্প্যানিশ ওদেরই প্রমোট করবে, ওদের গভর্নমেন্টে আর্টিস্টদের, অন্যান্য। আমারে যখন করতেছিল, আমার দেখাই হয়েছে ওদের 10 টাইমস কাজ করতে হয়েছে, প্রুভ করতে হয়েছে আই এম বেটার দেন অ্যাকসেপ্টেড। সেখানেও আছে এইসব বৈষম্য আছে, বৈষম্য আর্টে থাকা উচিত না আর কি, এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এগুলো হয় আর কি। তো আমি বললাম যে হ্যাঁ, বাইরে এখন না, আমরা একটা মিউজিয়ামে, এই যে বললাম, এই মোবাইলে একটা টিপ দিলে দুনিয়ার সমস্ত মিউজিয়াম, দুনিয়ার সব আর্টিস্ট কে কী করতেছে, ইউ ক্যান গেট দ্য ইমেজ অল। তো তবে অরিজিনাল জিনিসগুলো দেখা, সেটা বাইরে ইউরোপ বা আমেরিকা ঘুরে আসে দেখা। এখন যদি থাকতে চায়, তার পার্সোনাল জিনিস। আপনি স্যার যখন ওখানে ছিলেন, মানে এখানে তো আপনি পড়িয়েও গিয়েছেন, নিজেও শিক্ষার্থী ছিলেন, তো যখন ওইখানে আপনি স্কলারশিপের ম্যাচ শেষ হলো, এরপরও ছিলেন, দুইটা তফাৎ কি দেখলেন আমাদের আর্ট আর? না, আর্ট একটা হলো দেশে গেলে, আমি স্পেনে গেলাম প্রথম, মাদ্রিদে। স্পেন শব্দের সাথে আমি আগে বললাম না, মানুষ আগেই ভ্রমণ করে ফেলে দেশটা। এই যে স্পেনের ল্যান্ডস্কেপ, ব্লু স্কাই, আমার চিন্তার সাথে মিলে গেছে। ওখানে যেয়ে দেখলাম যে বাড়িগুলা হরিজন্টাল, 5 কিলোমিটার দূরে একটা ছোট্ট বাড়ি, লামাঞ্চা বলে ওই ল্যান্ডটারে, চুনকাম দেওয়া, একটা ছোটো বাড়ি, ব্লু স্কাই, ক্লিন। স্পেনের বিশেষত্ব হলো ওদের ইতিহাস তো আছে, তাছাড়া ওদের রোমান রাষ্ট্র, আরবরা ছিল গদস। তারপর তাদের ক্লাইমেট এত ভালো, ওদের লোক সংখ্যা হলো 44 মিলিয়ন,
6 মিলিয়ন, টুরিস্ট 60 মিলিয়ন আসে, টুরিস্ট তথ্য পাইতে আসে, খাওয়াচ্ছে, কালচার, ওদের গেস্ট্রমি ভালো, ফুড ভালো, তারপর ওদের লোকজনরা ইভেন এখন পর্যন্ত দে আর প্রাউড টু সে দ্যাট উই আর ক্যারিং আওয়ার ব্লাড, এটা ইউরোপে কেউ বলবে না। আচ্ছা আচ্ছা। তো এই যে আরবরা যে দিয়ে গেছে ওখানে সব কিছু, এখন গ্রানাদা, সাউথে আলহামরা, কর্ডোবা, লাস্ট ইসলামিক আর্ট অ্যান্ড কালচারের যেটা বহিঃপ্রকাশ পেয়েছে এটা স্পেনই লাস্ট, এটা এরপরে আর কিছু হয়নি। ডিজাইন হোক, ইরিগেশন, সায়েন্স, পোয়েমস, লিটারেচার, ম্যাথামেটিক্স, মুসলমানরা তখন মুসলমান বানাইতে যায় নাই, যারা কনভার্ট হয়েছে লং টাইম। ওরা যদি চাইতো 700 বছর 800 বছর লাগতো না, ওই টাইমে 1 বছরে সব কান্ট্রি চেঞ্জ করে দেয় রিলিজিয়ান। বা তখন তো তলোয়ারের যুগ ছিল, এখন তো না ড্রোনের যুগ। আপনার আঁকায় স্যার ওইটার কি কি ধরনের প্রভাব? হ্যাঁ, প্রভাব তো হবেই, কারণ আমরা যেসব আর্টিস্ট আমরা দেখছি এখানে রিপ্রোডাকশন দেখছি, তাও ব্যাড রিপ্রোডাকশন। অরিজিনাল ছবি রিপ্রোডাকশন যার, হ্যাঁ এখন একটা আর্টিস্ট যেমন শিল্পী, একটা গায়কের, আমার যদি বলে আপনার কোন আর্টিস্টের ফেভারিট, আই ক্যান টেল, এটা এক। আর তোমার যদি বলে আপনার কী গানটা ভালো লাগে সবচেয়ে, আর এটা কঠিন কোশ্চেন। কারণ বিয়ে বাড়িতে তো আমি শুনবো না, সেখানে অন্য ধরনের, ডিপেন্ডস অফ দ্য মুড, প্লেস, কোথায় কোনটা শুনতে হবে এমন। হ্যাঁ, একটা জিনিস আমার ভালো লাগে, মোটামুটি ভালো লাগে, তাও তার একটা নিজের অনুভূতির রিফাইন একটা থাকতে হবে। বললেই হবে না যে আমি ক্লাসিক, অনেকে তো লোক দেখানোর জন্য বলে আমি ক্লাসিক একটু স্তরে উঠছে, তো বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাটিটিউড নিয়ে। আপনি তো ফিরলেন বোধহয় 10 বছর পরে। আমি 10 বছর পরে ফিরলাম, কারণ আপনি না ফিরলাম কারণ যুদ্ধের পর ফ্যামিলি থেকে, তারপর আমার জব, ওরাই বলে ডোন্ট কাম নাও অবস্থা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যে পার্সোনালিটির কথা বললেন, এখানে এসে ফয়েজ আহমেদের মানে ওই পার্সোনালিটি প্রথম তো আমি আসলাম 10 বছর পরে একটা শিল্প একাডেমিতে এক্সিবিশন করলাম। তখন ওই নাম করা একজন মন্ত্রী ছিল, সে আমার বাসায় গেছিল মাটির কাজটা দিকে, কন্ট্যাক্ট সাইদ ভাই ছিল, সাইদ আহমদ, নাট্যকার, খুব ভালো, বিরাট মাপে। তার ভাই হলো যেটা শহীদ মিনার করছে, হামিদুর রহমান, ওই ফ্যামিলিটা ছিল বিরাট। ওই যে তার ওয়াইফ করলো কারিকা পারবিন। তো সাইদ ভাই কিছু হেল্প করলো, আর এই প্রথম এক্সিবিশন। তারপর একটা ওয়ার্কশপ নিয়েছিলাম আমি, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশের প্রথম গ্রাফিক ওয়ার্কশপ, মানে ইউনিভার্সিটির বাইরে আমি নিয়েছি। এটা 2টা ওয়ার্কশপ নিয়েছি। এখন আমার 40 জন ছিল। ইভেন আমার গুরুজন ছিল, আমার ছাত্র কিবরিয়া স্যার ছিল, কামরুল হাসান ছিল, আমিনুল ইসলাম ছিল। এই টেকনিকটা এই প্রথম ইন্ট্রোডিউস করি আমি বাইরে। স্কুলও হয়তো সবাই স্যার দেখাইতো আমাদের, তো এটা তো লিমিটেড ইয়েতে ছিল। তারপর অ্যাডভান্স হয়েছে, কালার প্রিন্ট কীভাবে করে টেকনিক। তো সেটাই বলছি যে নো ডাউট যারা করছে আগে বেশিদিন স্যার আমার শিল্পী অত্যন্ত উচ্চমানের, মানে ছাপচিত্রের মানে অথরিটি বলতে হবে। কামরুল হোসেন তা উডকাট করছে। এগুলো ল্যাঙ্গুয়েজটা অনেক সময় একটা ল্যাঙ্গুয়েজে কাজ করে যাক, অন্য করে না, খালি পেন্টিংয়ে করে এগুলো। এখন যদি পারে, এটা সময়ের ব্যাপার। পিকাসোর কথা বলছে, সে সবই করছে, পেন্টিং, সেরামিক, স্কাল্পচার, থিয়েটারের স্ক্রিন, অনেক এইটা রিচ হয়। একটা পেন্টিংয়ের একটা টেকনিক, যে টেকনিকটা একটা দরকার, কিন্তু টেকনিকটা যেরকম দরকার ফর দি সাইন্টিফিক ওয়েতে ছবিটা, আমাদের দেশের ওয়ার্স্ট কান্ট্রি ছবি নষ্ট হওয়ার যে কোনো জিনিস, একটা পেপার, মানে এটা প্রিজার্ভ না করলে এটা থাকবে না। তো এটা এত হিউমিডিটি, এত ফাঙ্গাস, এত কিছু। স্যার এখানে আরেকটা ব্যাপার, এই আপনি তো বাইরে থেকে দেখেছেন এই দেশ এবং বাইরের দেশও ঘুরে, মানে আপনার চোখ অন্য যে কারো চেয়ে অনেক বেশি অভিজ্ঞ দেখার ক্ষেত্রে। কন্টেম্পোরারি আর্ট গ্যালারি
পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের এখানে তো এটার কোনো অস্তিত্ব না অস্তিত্ব এই যে আমি তো বলবো ইজ ভেরি পজিটিভ যে বাংলাদেশের মতো এটা তো বাংলাদেশে পুয়ার কান্ট্রি হিসাবে দেখে। হ্যাঁ, এখন না এটা ইকোনমিক্যালি রিচ আস্তে আস্তে হইতেছে, পলিটিক্যাল প্রবলেম আছে, আস্তে আস্তে আমরা রিকভার করতেছি সব কিছু। তো এই যে আর্টটাতে জড়িত ফাইন্যান্স অ্যান্ড ইকোনমি, এই জায়গায় বললাম রাজারা পালতো, রাজা খরচ করতো, এখন কারা? এখন যদি এই আর্ট সেন্টার হোক, এইটা হোক, একজন রিচ পার্সন কয়েকজন যদি না ডোনেট করে, গভর্নমেন্ট আর্ট কলেজ ঠিক আছে, নাহলে টিকবে না তো। তারপর আছে বাংলাদেশে কেউ চিন্তা করে না যে 40 লক্ষ টাকা ছবি বিক্রি হবে বাংলাদেশে, সেলিং সাম আর্টিস্ট। এটা আমরা ছবি বিক্রি করছি 25 টাকা 30 টাকা করে, দ্যাট ইজ 61-এ। হ্যাঁ, দ্যাট মিনস 50 কত বছর, 70 80 বছর আগে। 80 বছর মানে এখন তো এক না, তখন ভ্যালু ছিল। তো বলতেছি এটা সম্পূর্ণ ইতিহাস কারা লেখছে, ইতিহাস হ্যালো আর্ট গ্যালারির ব্যাপার। করা কি আমাদের প্রতিকূল? না, এখন এই যে আর্ট গ্যালারি আগে ছিল না, আর্ট গ্যালারি কয়েকটা ফ্রেম শপ ছিল, এর ভিতরে সাজুর নাম বলতে হবে, শিল্পাঙ্গন। যখন বাংলাদেশে আর্ট ছিল না, দে আর দি প্যাট্রন। সাজু ছিল একটা অর্ডিনারি ফ্রেম শপ, আর তারপর তার আস্তে আস্তে সে একটা গ্যালারি করলো এবং বহু গ্রাহক তৈরি করছে সে। এটা ইতিহাসটাকে স্থান দেওয়া উচিত। অনেকে তো ওর ফ্রেমে বানায় আর কি, না তার এটা তারপর কন্ট্রিবিউশন তো আছে অবশ্যই। হ্যাঁ, পয়সা আসবে। ওনারও গ্যালারি, তার কন্ট্যাক্ট ছিল ভালো, সব লেভেলে বহু ছবি আমরা আর্টিস্টদের হেল্প করছে, বিক্রি হয়েছে, এক্সিবিশন করছে। তো এইভাবে আস্তে আস্তে আজকে তার বেঙ্গল ফাউন্ডেশন হলো, বেঙ্গল আর্ট, তারও অনেক আছে, কন্ট্রিবিউশন আছে। তারপর আস্তে আস্তে গ্যালারি, এখন লালমাটিয়াতে 8-10টা গ্যালারি। এটা তো পজিটিভ আমাদের, কারণ এই গ্যালারি করা ইজি, টিকে থাকাটা মুশকিল। ছবি গ্যালারি টিকতে হলে 2 বছর ওদের লস করতে হয়, তারপর বেনিফিট থাকে। এই প্রফেশনাল গ্যালারি তো একটা ব্যবসা, এর ভিতর কালচারটা যদি রিচ করা হয় ব্যবসার ভিতরে, গুড এনাফ। হ্যাঁ, তো সেইটা ওই যে বাংলাদেশে এখন আস্তে আস্তে আর্ট মেটেরিয়াল পাওয়া যেতেছে, তো আমরা ডিপেন্ডেন্স ইন্ডিয়ান কাগজ, ইন্ডিয়ান রং, ইন্ডিয়ায় এখনও পার্টি ডিপেন্ডেন্স। বাট এটা অনেক দূর যেটা আছে। আমি তো ছবি আঁকি আমাদের লোকাল জিনিস নিয়ে, বা ঢাকায় যা আছে, এনি সারফেস, খবর কাগজ থেকে আরম্ভ করে। আমার পার্সোনাল যেহেতু আমি কাগজ তৈরি করছি, কাগজ মিস্ত্রির আমি বুঝি। আমার মানুষে জানে না কাগজের লাইফ কিন্তু বহু বেশি। আমার প্রান্ত মিউজিয়ামের যে চিফ রেস্টুরেন্টটা কালমেন, সে বললো তুমি তো কাগজ করো, জানো কাগজের লাইফ বেশি। আমরা বাট ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইট। এই বলে আমি যে বারান্দা ঝুলাই রাখলাম কাগজ ফ্রেম ছাড়া, ইউ মাস্ট কেয়ার অফ ইট। আর্ট ছবিটা আমাদের দেশের যে ক্লাইমেট, অনেকগুলা সাইন্টিফিক কথা হয়ে যায় যেগুলা বর্ষাকালে। একটা পেন্টিং, অয়েল পেন্টিং ফেটে যায়, সব ক্র্যাক হয়ে যায়, বেশ মেজরিটি 80%। একটা পেন্টিং একটা সাইজ হইলে এর ভিতরে ভেজাল করতে আমাদের দেশে, ঠিক আছে, রংটা বিদেশি হইল, কিন্তু তাপিং টাইম, পেট্রোল অনেক লাগে না দেওয়ার জন্য, এড করে গ্লিসিড। তারপরে এটা পেন্টিং গরমের দিনে এটা সিঙ্ক হয় ডোলের মতো, আবার রাত্রে এরকম হয়। এই যে ফ্লেক্সিবিলিটি ডেইলি, এটা 1 বছর পরে ফেটে দেবে ছবি, এটা 10 বছর 20 বছর থাকবে না তো ছবি। এই যে ক্যানভাসটা এরকম করতেছে রোজ লাস্ট 20 years। তো নয়, আমরা কোটিং দিয়ে যে দিই, কোটিংটা দিই সেভ করার জন্য রং। এখন কোটিং না দেখলে ছবি ফাটতো না, এটা রুটসের মতো ধরে রাখতো ভিতরে গিয়ে। যাই হোক, এগুলো টেকনিক্যালি অনেক ব্যাপার আছে যেগুলো এখন হয়ে গেছে অ্যাক্রিলিক, প্লাস্টিক মিডিয়া, সব আইকাম যে কোনো প্লাস্টিক মিডিয়া। বিকজ অফ দি টাইম আমাদের এখন এলো সময় নাই, সব কিছু কুইক চাই, রেজাল্ট চাই, সবাই ব্যস্ত, ওই ধৈর্য নাই, ইমিডিয়েট রেজাল্ট চাই। তো ইমিডিয়েট রেজাল্ট চাওয়ার এটারও একটা বেনিফিট আছে। স্পেনে আমি এটাকে বললাম যে
এদের তিনটা জিনিস থাকবে: অ্যানার্কিস্ট, ইন্ডিভিজুয়ালিস্ট অ্যান্ড ইমপ্যাশেন্ট। অ্যানার্কিস্ট মানে দে ডোন্ট কেয়ার এনি ল, অ্যানার্কিজম বলে, পলিটিক্সও না কিছু না। হ্যাঁ, ওদের স্লোগানে আছে বিভা লা অ্যানার্কিয়া পান ইতিয়া, দ্যাট মিনস অ্যানার্কিজম জিন্দাবাদ, ব্রেড অ্যান্ড ওমেন, নাথিং এলস। হ্যাঁ, এই হলো স্লোগান। যাই হোক, অ্যানার্কিস্ট ইন্ডিভিজুয়ালিস্ট, ওরা ইন্ডিভিজুয়ালিস্ট, কিন্তু ওরা গুরু আছে, ঠিক আছে, গুরু আছো তুমি, তোমার ইয়া নিয়ে থাকো, আমার একটা ইয়ে আছে, ওই পর্যায়ে তোমার সম্মান দিবে। আর ইমপেশেন্ট, ইমিডিয়েট রেজাল্ট চায়, ইমিডিয়েট। এই যে একটা কিউরিসিটি, এর ভিতরে যখন ঠিকই বের হয়, যেমন পিকা আছে, মিরো আছে, ডালি আছে, হ্যাঁ, এদের ক্যারেক্টার কিন্তু ওদের ইউরোপিয়ান ক্যারেক্টার চেয়ে ডিফারেন্ট। কিন্তু বলেন মেডিটেরিয়ান মাচো, মাচো মানে ম্যানলি, মেডিটেরিয়ান বেল্টের এদের অন্যরকম হয়। তো আমি আশাবাদী বাংলাদেশে গ্যালারি সম্বন্ধে যা হইতেছে, ছবি সব যারা কাজ করতেছে, গুড না। আমার শিল্পীর একটা ফিউচার ইয়ে ছিল, ওই লম্বা চুল থাকবে, পায়জামা ঝোলা থাকবে, ময়লা নখ থাকবে, একটু কাঁধে একটা ঝোলা থাকবে, হ্যাঁ, শাহবাগের ওই ইয়ে লুচি খাবে, আবার গাঞ্জাও কিছু খাবে, প্রেমও করবে, তারপর যক্ষাইও মরে যাবে। হ্যাঁ, এটা হলো দ্যাটস গড। হ্যাঁ, এখন যদি কেউ এটা পালে নিজে বহিমিয়ান হইতে চায়, ই ক্যানট ইট বহিমিয়ান, সে সার্ভাইভ করতে পারবে না। এখন একটা আর্টিস্ট তার টাইম দিতে পারে ডেইলি ওয়ার্কারের মতো, জাস্ট ওয়ার্কিং, কাজ ক্রিয়েটিভই বলো, এটা বলো, দেন তারও একটা 5টা বছর যদি কাজ করে দাঁড়ায় যায়, নোবডি ক্যান স্টপ। এখন বাংলাদেশে কতগুলো আর্টিস্ট বেরিয়েছে, বরিশাল আর্ট আছে, খুলনাতে আর্ট নারায়ণগঞ্জে আছে। নারায়ণগঞ্জে আছে, চট্টগ্রাম এতগুলা ধরি 500 আর্টিস্ট বেরিয়েছে, এত অ্যাবজর্ব হয়ে যেতেছে। সব কি আর্টিস্ট? ছবি একে না, টিচিং জব আছে, বাটা কোম্পানিতে আছে 100 আর্টিস্ট, তার ভ্যাকসিন কোথায় আছে আরও 40টা আর্টিস্ট, বার্জারে আছে। বার্জারে আছে, প্রত্যেক কোম্পানিতে এখন আর্টিস্ট দরকার। আর্ট শিখলেই যে আর্ট কলেজ পড়লে যে সব ছবি আঁকবে তা না, আমিও বিশ্বাস করি না। এই যে নিতিন কুণ্ডু ছিল আমাদের নিয়ে, তার যে ইয়ে অটোবি। অটবি, ভেরি ক্রিয়েটিভ, সে আর্টটা ভেরি গুড আর্টিস্ট ছিল, বেস্ট ইন্টেলিজেন্ট। তাই ইন্টেলিজেন্টটা নিয়ে গেছে ডিজাইন, এবং বাংলাদেশে কোনো ফার্নিচারে ছিল না, ওই টাইমে সে করছে। এখন আস্তে 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 এটা আমার ভাই অজর রেস্টুরেন্ট খালিদ, হি ইজ গুড আর্টিস্ট। সে একটা এক্সিবিশন করছে আলিয়া ফ্রান্সে, অল হি সোল্ড, একটা বাকি নাই, কিন্তু সে ছবি আঁকে না, আঁকতে পারে না, কারণ তার সে ইন্টারেস্ট পায় ওই অবজেক্ট, এই ব্যাগ বানাবে, রেস্টুরেন্ট বানাবে, রেস্টুরেন্টটাও একটু ক্রিয়েটিভ ফুড হইতে হবে, কার্পেট বানাবে, মানে এই যে প্রসেস অফ থিঙ্কিং, আমি তো বলি এটা খুবই ভালো। আর্টিস্টের সব যদি বাইরে এখানে ছবি আঁকতে পারবে না, তো পারবে না।